আমি একটু ইলেকশনের মানে ফেয়ার ইলেকশন বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে স্বাধীনতার পরবর্তীতেই যে নির্বাচন হয় এটা কিন্তু গণতন্ত্রের জন্য রাষ্ট্র ব্যবস্থার প্রথম কলঙ্কটা হয় কিন্তু নির্বাচনে, এবং তারপরে সামরিক শাসনের শেষে মাঝখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু যে নির্বাচনগুলো নিয়ে অলমোস্ট আন্তর্জাতিকভাবে যে নির্বাচনগুলো আমাদের দেশের জন্য এটাকে বেঞ্চমার্ক ধরা হয়, একটা 1991-এর 91-এর নির্বাচন, 96 দুটো হয়, ফেব্রুয়ারিতে হয় একতরফা, মানে বিএনপির ইতিহাসে আমার দৃষ্টিতে এই নির্বাচনটাই হচ্ছে বিএনপির একটা, এখানে একটু ম্লান, এটা একটা বিতর্কিত নির্বাচন, কিন্তু ওটা পরিস্থিতি না হলে আবার তত্ত্বাবধায়ক সরকার আসে না ওই নির্বাচন, কিন্তু আমি বলছি ওই নির্বাচন না, কিন্তু 96 নির্বাচন, তত্ত্বাবধায়ক হওয়ার পরে নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, এই নির্বাচনে আমাদের একটা কমন কিছু বৈশিষ্ট্য আছে। আপনি যদি একটা ফ্রেমওয়ার্কের একটা বক্স চিন্তা করেন, আপনার এই বক্সের চারটা পিলার বা চারটা কোণাকে যেটা ধারণ করে, প্রথমত গভর্নমেন্টটা নিউট্রাল ছিল কিনা প্রথম, 2 নম্বর হচ্ছে ইলেকশন কমিশনটা স্ট্রংলি রোল প্লে করেছে। আচ্ছা, আমি একটি প্রশ্ন এখানে করি আপনাকে। আপনি 96 এর ইলেকশনের ব্যাপারটা প্রসঙ্গটা যেহেতু নিয়ে এসেছেন, আমি প্রশ্নটা করে রাখি। সেটা হচ্ছে যে 96 এর ইলেকশনের যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আপনি বলেন, অনেকে বলে থাকেন, এই অভিযোগটা আছে, আপনারা বাকশালের সমালোচনা করেন, আপনারা 72-এর সংবিধানের সমালোচনা করেন, এখন সব কিছু ছুঁড়ে ফেলে দিতে চান, কিন্তু সেই সময়টায় শেখ হাসিনার সাথে জামাত ইসলাম যদি এক হয়ে বেগম জিয়ার বিরুদ্ধে রাজনীতি না করতেন, তাহলে হয়তো আওয়ামী লীগ আর ফিরে আসতো না। এই দায় কি জামাত ইসলাম ন্যায় কাঁধে? আচ্ছা, আমি একটু আপনার এই প্রশ্নটা আমি একটু স্কিপ করে আমি ফিরে আসেন, প্রশ্নটা রেখে দিলাম, আপনি আসেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে 3টা নির্বাচন 4টা মেইন পিলারের উপরে নির্বাচনগুলো ফেয়ার হয়েছে। প্রথমত গভর্নমেন্ট, দ্বিতীয়ত নির্বাচন কমিশন, তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্ট এবং নির্বাচনেরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, এবং চতুর্থটা অনেকগুলো শক্তি থাকে, রাজনৈতিক ঐক্য, জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্য, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যেমন আকাঙ্ক্ষাটা, এবং মিডিয়া সহ এই ভূমিকাগুলো, এই জায়গা। আমি নানাভাবে 2026-এর নির্বাচনকে মনে করি, প্রথমত যদি গভর্নমেন্টের আগের যে কোনো তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তী ছিল না, জাস্টিস শাহাবুদ্দিনের এটা ছিল হচ্ছে, এটা তত্ত্বাবধায়ক ছিল না, এটা একটা মানে অন্তর্বর্তীকালীন, অথবা এটা বলি এই সরকারটার নামটা কি শাহেদ ভাই? অন্তর্বর্তী সরকার ছিল কি জাস্টিস শাহাবুদ্দিনেরটা? আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারই তো বলা হয়েছে। এখন আমার কথাটা হলো, এই সরকারটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে, আগের কোন সরকারের সাথে মিল নেই, এবং এই সরকারকে কিন্তু আমরা নিজেরাই দুর্বল করছি। এই সরকার এখন ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের ইতিহাস পাল্টানো একটা নির্বাচন করতে চায়। এখন নির্বাচন করতে গেলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য প্রতিষ্ঠা না হয়, তাহলে সরকার কিভাবে তার টুলসগুলো প্রয়োগ করবে, রাইট? সেক্ষেত্রে আমি প্রথমত বলবো, আপনি ডিসপাইট অল এই যে ছোট ছোট ঘটনাগুলো, এবং আরো ঘটনা ঘটবে, এটা একটা দলের নয়, আপনি যদি অন্য দলগুলোরও যদি নেতাদের আচরণ দেখেন, অ্যাকচুয়ালি আমি কিন্তু বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন 2 ধরনের। কতগুলো কথার কথা, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য রেটরিক কিছু ছাড়েন, আর কতগুলো থাকে তাদের নীতিমালা, প্রিন্সিপাল, যেগুলো তাদের সিরিয়াস, এটা নিয়ে আলোচনা করা যায়। সকল দায়িত্বশীল নাগরিককে কে কাঠগড়ায় দাঁড় করাবে, কে জবাবদিহির আওতায় আনবে, আপনার টুলসটাকে ঠিক রাখবে। মনে আছে আপনার যে 2001-এ কিন্তু জাস্টিস লতিফুর রহমান তিনি এসেই কিন্তু সন্ধ্যা রাতেই বিড়ালটা মারার কাজটা করলেন। তিনি কিন্তু সমস্ত প্রশাসনের জাস্ট একটা মেসেজ দিলেন, মেসেজটা দিলেন। আমরা এই সরকারকে তো মেসেজ দিতে আমরা তো দেইনি। রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এই জায়গাগুলো ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, কতগুলো জায়গাতে এই যে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির ঐক্যের যে বিভাজন বা বিভেদটা, এই ক্ষেত্রে আমি কোনো একটা দলকে আমি দায়ী করতে চাই না। আমি প্রধানত বলবো যে প্রধান যে রাজনৈতিক দুটো দল, তাদের এই ক্ষেত্রে আমি মনে করি, আমি আশাবাদী মানুষ, আমরা তো শুনতে পাই যে সেখানে আসনকে কিন্তু একবার তো আমরা দেখলাম যে যেন সব ঠিক হয়ে যাচ্ছে, জামাতের পক্ষ থেকে আর কোনো তির্যক মন্তব্য শুনছিলাম না, বিএনপি নেতার পক্ষ থেকে আর কোনো তির্যক মন্তব্য শুনছিলাম না, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যে কোনো একটা বোঝাপড়া হয়েছে। কিন্তু পরে আমরা যেটা শুনতে পাই, যেটা আসনের দাবি ছিল, সমঝোতার দাবি ছিল, যেটা আসলে ভেস্তে গেছে বা হয়নি, এবং সেই জায়গা থেকেই সম্পর্কটা খারাপ হয়ে যায়। এবং এর প্রেক্ষিতে আমরা এরকম মন্তব্য শুনলাম যে 2 সাপের 1 বিষের যে তুলনা, সেটাও আমরা শুনলাম আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে। তো আমার মনে হয় যে আসলে আমরা যদি একটু
যেটা আমাদের এখন আর নেই সামনে, দুটি দলের মধ্যে বিস্তর দূরত্ব হয়ে গেছে। এই দূরত্ব অনাকাঙ্ক্ষিত ডেফিনেটলি, কিন্তু এখন তো আমরা অন্তত ডেমোক্রেসির আকাঙ্ক্ষাটা মাথায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন চাইছি। সেই জায়গায় চ্যালেঞ্জটা যদি আপনি সংক্ষেপে বলেন তাহলে বোধহয় আমরা হ্যাঁ, আমি সংক্ষেপে আমি বলি। প্রথম আমার কথা হইতেছে যে আমরা যে বাংলাদেশটা দেখতে চাই, যেটার মাধ্যমে আজকে আমিও বলি যে আমি রাজনীতির বিষয়গুলো বিশ্লেষণ করছি, আমার কমিটমেন্ট ছিল আমি এই জায়গাগুলোতে আসবই না, কিন্তু আমাদেরকে তো এই জুলাই বিপ্লব আমাদেরকে পাল্টে দিয়েছে। আমরা পেশা ভিত্তিক কথা বলি, আমরা ওই জায়গাতেই থাকি, কিন্তু এখানে সেই জায়গাটা আমাদের আকাঙ্ক্ষাটা কি? আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য দেখতে চাই, কারণ বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কিন্তু একটা অনেক বড় আছে। সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশ। আমরা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা শব্দটা যতটা আমরা উচ্চারণ করি, আমরা প্রকৃত অর্থে স্বাধীন ছিলাম না। আমাদের ভূখণ্ড আমাদের এপার থেকে ওপার চলে গিয়েছে। সেক্ষেত্রে একটা দেশের কিন্তু স্বাধীনতা রাতারাতি হয় না। এটার জন্য একটা জাতিকে অনেক পথ পেরোতে হয়। তার জন্য নাগরিক ঐক্য দরকার। রাজনৈতিক দলগুলোর বিরোধ কিছু কিছু জায়গায় অবশ্যই থাকবে, আমি মনে করি বিরোধ থাকবে, কিন্তু সেই বিরোধটা কিন্তু শত্রুতা, পরস্পরের বুকে কিন্তু ছুরি ঢোকানোর পর্যায়ে যেন না যায়। এই যে শব্দগুলো আপনি বলছেন, বা এটা অবশ্যই আমরা শুনতেছি, এটা একদিক থেকে না, আমি কিন্তু শুনতেছি সব দিক থেকে। আমার আকাঙ্ক্ষাটা হচ্ছে সকল দলের কাছে আগামীতে, আমি আর একটা কথা বলবো শাহেদ ভাইকে, সেটি হচ্ছে আমরা কিন্তু এই কেষ্টবেটা চোর বলে আমরা সরকারকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, কিন্তু এই সরকারের একটা দৃঢ় অঙ্গীকার আছে, সেটি হচ্ছে তারা একটা ঐতিহাসিক ভালো নির্বাচন। এখনও সময় আছে, আমি মনে করি আমরা পেশাজীবী এবং আমরা যারা আমরা এই আওয়াজটা তুলি না কেন সকল দলের কাছে, এই প্রশ্ন মিডিয়া থেকে তুলি না কেন, যে তারা একটা রাজনৈতিক মিনিমাম একটা ঐক্যের জায়গায়, তাহলেই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা সরকারের একার পক্ষে সামাল দেওয়া, ওই যে চারটা আমি মেইন পিলারের কথা বলছি, পিলারকে দুর্বল রেখে আপনি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। আপনি শাহাবুদ্দিন সরকারের তুলনা এখানে এনেছেন। আমরা এই সরকারকে দেখলাম প্রশাসনের রদবদলের কথা আমরা তথ্য আমরা জেনেছি, অনেকগুলো জায়গা লটারির মাধ্যমে রদবদল হয়েছে। আপনার কি মনে হয় না যে এই রদবদলটা, যেহেতু দলগুলোর মধ্যে ঐক্য নেই, একটু স্পষ্টভাবে করলে ভালো হতো, ওপেন করলে ভালো হতো? আমি এই বিষয়টা, যেটা আপনি আমার মনে হয় ইঙ্গিত করেছেন এসপির মানে বদলির বিষয়টা নিয়ে, এটা একটা মানে নিউ মডালিটি মানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমাদের সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা বলি, আমি জানি না, এটা নিয়ে আমার মনে হয় আরও একটু অন্তর্ভেদী বিশ্লেষণ আসা দরকার। যে 64 জন এসপির আদেশটা হয়েছে, এই বদলিটা অন্যান্য পদ্ধতির সাথে এই পদ্ধতির একটি সিস্টেমেটিক আমি মনে করি অ্যানালিসিস হওয়া দরকার, যে এটা কতটা ফেয়ার হয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় প্রশাসনের দিক থেকে যদি এটা নিউট্রালি এই ইনভেস্টিগেশনটা হয়, এবং তাহলে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারবো এই নিউ মডেলটা কতটুকু। আমার কথা হইতেছে যে আমরা ফ্যাক্টটা দেখব, আমরা তথ্যের ভিত্তিতে তাকে জাস্টিফাই করবো, হোয়েদার দ্য প্রসেস ইজ রং অর রাইট।